তাহলে স্যার এবার কি আস্তে আস্তে কোথাও এবার অ্যাপ্লাই করতে থাকবো? হ্যাঁ করতে পারো, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে ক্লাসিক থিমটাকে করে নিয়ে কাজ করলে ভালো হতো। আর আচ্ছা, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে যে কাজ করতে গেলে প্লাগইনস পার্টটাকেও তোমার শেখাটা দরকার। হুম। কিন্তু এবার তোমার তো যা সিচুয়েশন দেখতে পাচ্ছি যে তুমি মানে ক্লাসিক থিমটাকেই তুমি ভালো করে বুঝে উঠতে পারলে না, তাহলে আমি কী করে ওটাকে করাবো? ক্লাসিক থিম না, আমি করে নিয়েছি, মানে ব্লক থিম আমার কমপ্লিট হয়ে, মানে আপনি যতদূর করিয়েছেন আমি কমপ্লিট করে নিয়েছি। ক্লাসিক থিমটা এবার শুরু করেছি আমি, ওটার আস্তে আস্তে কাজ করছি, ওটাতেই এখন পড়াশোনাটা করছি, ক্লাসিক থিমটার উপরই, ওটা নিয়ে এখন করছি। এই যে এখানে হচ্ছে এইটার সাইটটা হচ্ছে আন্ডারস্কোর ডট মি, ঠিক আছে, আন্ডারস্কোর ডট মি। এখন বেসিক্যালি কী হচ্ছে, এখনকার ওয়ার্ডপ্রেস থিম মানে ওয়ার্ডপ্রেস বেসিক্যালি আস্তে আস্তে ক্লাসিক থিম ছেড়ে চলে আসছে ব্লক থিমে, ঠিক আছে। তো সেই হিসাবে ব্লক থিম তুমি শিখছো খুব ভালো, মানে প্র্যাকটিস হয়ে যাচ্ছে ভালো। কিন্তু ব্লক থিমের জায়গায় এখন কিন্তু ক্লাসিক থিমেই মোটামুটি সমস্ত মানে ক্লাসিক থিমের যে কাজটা সেটা অনেকটা বেটার হয় কিছু কিছু হুম। ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, হ্যাঁ, কিছু হ্যাঁ, কিছু ক্ষেত্রে হুম, ভালো হয়। হুম, এবার হচ্ছে কি, এবার ক্লাসিক থিমের কোনো স্যাম্পেল হুম। এরা নিজেদের সাইটে রাখেনি, মানে নিজেদের যে স্যাম্পেল যেটা থাকে তার মধ্যে কোনো ক্লাসিক থিমের এখন স্যাম্পেল আপাতত এরা রাখেনি। আর ওয়ার্ডপ্রেস অবশ্যই আপডেট করে নেবে। দেখো বেসিক্যালি হ্যাঁ, ব্লক থিমটার উপরে কাজকর্ম জানলে কিন্তু খুব একটা যে লাভ হবে তার কিন্তু মানে নেই, ক্লাসিক না থিম না না, আমি জানলে পর। সেটা করবো না, আমি মানে শিখলাম যখন আমি পুরোটাই কমপ্লিট মানে করবো আর কি, হুম, যতটা আপনি করিয়েছেন আমি সবটাই ঠিক আছে। করবো। এবার হ্যাঁ, বেসিক্যালি কী হচ্ছে, যখন আমরা থিম ক্রিয়েট করব তখন আমাদের মোস্টলি ক্লাসিক থিমের ওপরই কাজটা যেটা আছে সেটা মেনলি ডেভেলপমেন্ট প্রসপেক্টিভে দরকার পড়ে, ঠিক আছে। তো সেই কারণে আমি বলবো যে যাতে কিনা চেষ্টা করো যে ব্লক থিমের জায়গায় ক্লাসিক থিমটাকে যাতে তুলতে পারো, ঠিক আছে। হ্যাঁ, 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 হ্যাঁ। ক্লাসিক থিমটা অনেক রকমের প্রসেস আছে, অনেকগুলো প্রসেসে কাজ করা যায় ক্লাসিক থিমে। তো ক্লাসিক থিমের প্রথম যে প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে ক্লাসিক থিমে কাজ করতে গেলে যদি তুমি ক্লাসিক থিমে যদি একটা স্ট্রাকচার যদি পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে সুবিধা হয়, সুবিধা হয়। ঠিক আছে। তো ক্লাসিক থিমের যেটা সুবিধাটা যেটা হবে সেটা হচ্ছে এখানে এবার সেটার মধ্যে সুবিধাটা কি হচ্ছে, যদি ক্লাসিক থিম নিয়ে যদি কাজ করতে হয় তাহলে এইখান থেকে প্রথমে কি হচ্ছে, আমরা এখান থেকে বিভিন্ন রকমের থিম পেতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে বেসিক থিম, আর একটা হচ্ছে ই কমার্স বয়লার প্লেট, মানে যখন কিনা আমার ই কমার্স সাইট বানাই তখন আমরা ই কমার্স বয়লার প্লেট আমরা অ্যাপ্লাই করতে পারি। বেসিক্যালি কিছু হুম, না, ই কমার্স হচ্ছে একটা শপিং কার্টের প্লাগিনস, তার সঙ্গে হুম। কিছু এক্সট্রা অ্যাডিশনাল কিছু ট্যাগস রয়েছে, কিছু সেট আপ রয়েছে যেই কারণের জন্য এই ই কমার্স বয়লার প্লেটটা দরকার পড়ে। আদারওয়াইজ তুমি যদি নর্মাল সাইট বানাও তাহলে সেক্ষেত্রে দরকার পড়বে না, ঠিক আছে। এবার আচ্ছা। এখানে কী হচ্ছে, এখানে ক্লাসিক থিম মাই নাম দিয়ে দাও, মাই CLA SSIC ক্লাসিক থিম, ঠিক আছে। এবার থিম স্ল্যাগ ফ্ল্যাগ আর কিছু দেওয়ার দরকার নেই তেমন কিছু, ঠিক আছে। মাই ক্লাসিক ডিজাইন SIGN এইভাবে নাম দিই, ঠিক আছে। তো এখানে মাই ক্লাসিক SIGN। অ্যাকচুয়ালি এখানে কাজ করার অনেক রকমের অপশানস রয়েছে, এইটা অ্যাকচুয়াল ব্যাপার না। দ্য দিস ইজ দ্য ডেমো ওয়েবসাইট, ঠিক আছে। তো এটা দিলাম, এবার এই ক্লাসিক থিম যেটা তৈরি হলো, এবার এই ক্লাসিক থিমটাকে আমরা ইনস্টল করার সবথেকে সহজ উপায় হচ্ছে এটা যে আমি এখান থেকে ডাইরেক্ট আপলোড করে দিতে পারি, তাহলে এখান থেকে আমাদের ক্লাসিক থিমটা ডাইরেক্টলি আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এখানে দিলাম ডাইরেক্ট এটা আপলোড মেরে, এখানে আপলোড হলো এবং এখানে এটা অ্যাক্টিভেট হয়ে গেল, ঠিক আছে। এবার এই যে ক্লাসিক থিম যেটা আপলোড হলো, এইখানে আপলোড হওয়াতে
আমরা ইন জেনারেল আমরা এইরকমভাবে স্ট্রাকচারটা দেখতে পাবো। এটা একটা ক্লাসিক থিমের স্ট্রাকচার। এবার এই ক্লাসিক থিমের মধ্যে যতক্ষণ আমরা কাজ করতে যাব, তখন সবথেকে বড় প্রবলেম যেটা হচ্ছে যে আমাদের এখানে কি হচ্ছে, অনেক আগে থেকে অনেক বেশি কিছু জিনিস দেওয়া রয়েছে। তো এখানে আমরা কোড এখানে আগে থেকে আমাদের অনেক বেশি ডেটা এখানে দেওয়া থাকবে। তো এবার এই ক্লাসিক থিমের মধ্যে ক্লাসিক ডিজাইন যেটা, এখানে আগে থেকে অনেক জিনিস দেওয়া রয়েছে। তো এই যে জিনিসগুলো দেওয়া রয়েছে, এতে সুবিধা কিছু আছে, কিছু অসুবিধা আছে। সুবিধা কী আছে? সুবিধা হচ্ছে যে তুমি এখান থেকে সমস্ত সিনট্যাক্সেসগুলো কিন্তু খুব সহজে পেয়ে যাবে। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। এখান থেকে তুমি সমস্ত সিনট্যাক্সেসগুলো পেয়ে যাবে। ঠিক আছে? এখানে তোমার সমস্ত যে সিনট্যাক্সেসগুলো দরকার, যে পেজে যে জায়গায় যে সিনট্যাক্স অ্যাপ্লাই হতে পারে, সম্ভাব্য অ্যাপ্লাই হতে পারে, সেই সমস্ত সিনট্যাক্সেসগুলো এখানে তোমার অলরেডি দেওয়া আছে। ঠিক আছে? তো এইখান থেকে কী হচ্ছে, আমাদের সমস্ত সিনট্যাক্সের রেফারেন্সেস পেয়ে যাচ্ছি। এবার চাইলে তুমি এর ওপরেও মডিফাই করতে পারো, বাট আমি এর ওপরে মডিফাই করাটা আমি খুব একটা পছন্দ করি না। কারণ প্রথমত প্রবলেমটা কোথায়? প্রথম প্রবলেম হচ্ছে এটাই, যদি এর ওপরে যদি তুমি অ্যাপ্লাই করতে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমার সবথেকে বড় অসুবিধা যেটা দাঁড়াবে, সবথেকে বড় যেটা অসুবিধা তোমার দাঁড়াবে, সেটা হচ্ছে কি এই ডিজাইনটার মধ্যে। ঠিক আছে? সবথেকে বড় অসুবিধা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার এই ডিজাইনটার মানে অ্যাকচুয়াল তোমার থিমের ডিজাইনের মধ্যে আনতে গেলে অনেকটা সময় চলে যাবে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে তোমাকে এই ডিজাইন, এই ক্লাসিক থিমের যে টেমপ্লেটটাকে, এটাকে অ্যাজ এ ইন্সপিরেশন নিয়ে তোমাকে স্টেপ বাই স্টেপ শুরু করতে হবে। ঠিক আছে? এবং স্টেপ বাই স্টেপ শুরু করার জন্য অবশ্যই আমি যেরকমভাবে বলেছিলাম, যে এখানে যেমন ওয়ান থিম যেরকম শুরু হয়েছিল, কী হয়েছিল, এখানে প্রথমে বেসিক থিম স্ট্রাকচার নেওয়া হয়েছিল, যেখানে থিম স্ট্রাকচারের মধ্যে এবার মেনলি আমরা করছিলাম কি, এইখান থেকে আমরা ডেভেলপার ডট এতে যাচ্ছি। কারণ দেখো, ডকুমেন্টেশনটাও আমাদের এখানে খুব ইম্পর্ট্যান্ট পার্ট। তো এখান থেকে গিয়ে আমাদের এই যে থিম বেসিক্স, মানে ক্লাসিক থিম, এখানে ফার্স্ট থিম, তারপরে থিম বেসিক্স, এইখান থেকে আমরা মোটামুটি কোর্সগুলো পাবো। ঠিক আছে? তো যখনই আমরা শুরু করব, তো শুরু করতে গেলে আমাদের প্রথমত দুটো জিনিস আমাদের লাগে থিম ডিজাইন করতে গেলে, ক্লাসিক থিমের ক্ষেত্রে বেসিক্যালি ইন্ডেক্স ডট পিএইচপি আর হচ্ছে স্টাইল ডট সিএসএস। ঠিক আছে? এই দুটো লাগবে। তারপরে হচ্ছে কি, তারপর তুমি আর একটু অ্যাডিশনাল ফাইল যদি রাখতে চাও, হেডার ডট পিএইচপি, সাইডবার ডট পিএইচপি, কোডার ডট পিএইচপি, এরকমভাবে তুমি আলাদা আলাদাভাবে স্ট্রাকচার করতে পারো। তো এইটা হচ্ছে প্রথম স্টার্টিং একটা পেজের, যেখানে কী হচ্ছে, একটা ইন্ডেক্স পেজ তৈরি করতে গেলে এখানে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট, টাইটেল রয়েছে, কন্টেন্ট রয়েছে। এবার এইখানে কী হচ্ছে, দেখো, এটা যতক্ষণ না তুমি প্র্যাকটিস না করবে, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস না করবে, ততক্ষণ কিন্তু এইটা পুরোপুরি ক্লিয়ার হবে না। দেখো, প্রথমত কী হচ্ছে, ওয়ার্ডপ্রেস ইজি নয়। আমি অ্যাকচুয়ালি বলবো যে ওয়ার্ডপ্রেসটা ইজি নয় অ্যাজ এ ডেভেলপার যখন তুমি কাজ করতে যাবে। ঠিক আছে? তুমি অ্যাজ এ ফ্রন্ট এন্ডে তুমি কাজকর্ম করতে চাইছো, বা তোমার তাড়াতাড়ি তোমাকে কিছু ডেলিভার করতে হবে, তাহলে সেক্ষেত্রে তুমি ওয়ার্ডপ্রেসকে চুজ করতে পারো। কিন্তু কাস্টমাইজেশনের ক্ষেত্রে বা ওকে যদি মডিফিকেশান করতে, তখন সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসটা খুব একটা ইজি টাস্ক নয়, যথেষ্ট টাফ টাস্ক, এবং এর জন্য যথেষ্ট তোমার এক্সপার্টিস থাকতে হবে। সেটা হচ্ছে সিএসএস, HTML CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট অলসো। আর তারপরে যদি ক্লাসিক থিমে যদি কাজ করো, অবশ্যই পিএইচপিতে। ঠিক আছে? স্কিল থাকতে হবে। এবং তার সঙ্গে তোমাকে পিএইচপির পুরো স্ট্রাকচারও বুঝতে হবে। পিএইচপির স্ট্রাকচার যেমন কিনা আমি টেমপ্লেট বানানো শিখিয়েছিলাম, যে টেমপ্লেট বানাতে গেলে একটা পিএইচপি টেমপ্লেট কীভাবে তৈরি হয়, মানে একটা পিএইচপি ওয়েবসাইট কীভাবে তৈরি হয়, যেখানে হেডার ফুটার কেটে ভাগ করে দিয়ে তারপরে সেটাকে আমরা কানেক্ট করি। ঠিক আছে? একটা পেজের মধ্যে। তো অনেকটা সেই রকম স্ট্রাকচারই এর থিমের যে স্ট্রাকচারটা, সেটা তৈরি ক্লাসিক থিমের। ঠিক আছে? তো সেইভাবে যদি আমরা কাজকর্ম করি আস্তে আস্তে, তাহলে কী হচ্ছে, আমাদের এই থিম বিল্ডিংটা অনেকটা ওইভাবে হয়। এবার এখানে থিম বিল্ডিংয়ের জন্য কী হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি সমস্ত ফাংশনস দেওয়া রয়েছে। এই যে ফাংশনগুলো, এগুলো হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনের
মোদ্দা কথা হচ্ছে যে এইখান থেকে যে প্যারামিটারগুলো যাচ্ছে হয় আমরা ইউজ করব না হয় করব না, বাট সেটা ডিপেন্ড করছে অপশনাল না ম্যান্ডেটরি ফিল্ড সেই হিসাবে, ঠিক আছে। কিন্তু এবার এই যে ফিল্ডটা যেটা রয়েছে এখানে কী হচ্ছে, রিটার্ন কী করছে, কিচ্ছু না, মানে ভয়েড। ভয়েড মানে হচ্ছে নন রিটার্ন টাইপ। আবার এইখানে দেখো এই গেট প্রিভিয়াস লিঙ্ক, এই কী রিটার্ন করছে, ইন্ট পেজ, ঠিক আছে। ইন্ট পেজড মানে হচ্ছে বেসিক্যালি পেজ বলে একটা ভ্যারিয়েবল রয়েছে যেটা কিনা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, সরি রিটার্ন নয়, এটা হচ্ছে গ্লোবাল পেজড অপশান দেখাচ্ছে, মানে গ্লোবাল পেজড এর ভেতরে রয়েছে। এর ভেতরে অ্যাকচুয়ালি রিটার্ন হচ্ছে স্ট্রিং ভ্যালু অথবা ভয়েড, মানে হয় স্ট্রিং ভ্যালু রিটার্ন করবে, আদারওয়াইজ ভয়েড রিটার্ন করবে, ঠিক আছে। মানে হয় কিছু রিটার্ন করলে স্ট্রিং করবে, নাহলে কিছু করবে না, এরকম ব্যাপার থাকছে। তো এরকমভাবে প্রত্যেকটা জিনিসের আমরা ডেটা আমরা দেখতে পাচ্ছি, কী প্যারামিটার আমরা পাস করাচ্ছি এবং কী যাচ্ছে এবং ফাইনালি রিটার্ন কী হচ্ছে, ঠিক আছে। এইভাবে বেসিক্যালি আমাদের সমস্ত টাইপের অপশানস আমরা জেনারেলি দেখতে পাবো। তো এইভাবে মোটামুটি আমাদের সমস্ত ডিটেলস থাকছে। এবার এইখানে কি হয়, যখনই আমরা কোনো পেজ ডিজাইন করছি, আমরা স্পেসিক্যালি যদি আমরা ফ্রন্ট পেজকে ডিজাইন করি, তাহলে সেক্ষেত্রে ফ্রন্ট পেজের জন্য বলবো যে এখানে ফ্রন্ট পেজের ডিজাইনিংয়ে ফ্রন্ট পেজটাকে একটা কমপ্লিটলি আলাদা একটা স্ট্রাকচার, যেখানে কি হচ্ছে হেডার এবং ফুটারকে আলাদা করা হয়েছে, ঠিক আছে। হেডার ফুটারকে আলাদা করা হয়েছে এবং তার সঙ্গে তোমার ভেতরের পেজটা। আচ্ছা, কিন্তু তোমার না একটা সব থেকে বড় আমি যেটা সমস্যা দেখছি, তোমার ডিজাইনিংয়েও তোমার সমস্যা হয়তো আছে। তুমি বুটস্ট্র্যাপ কি জানো? হ্যাঁ, বুটস্ট্র্যাপ জানি তো। বুটস্ট্র্যাপ জানো, কিন্তু এই যে টেমপ্লেটটা তুমি বানিয়েছিলে, এটা কি বুটস্ট্র্যাপের টেমপ্লেট ছিল? হ্যাঁ, বুটস্ট্র্যাপের টেমপ্লেট ছিল, ডিজাইন 1 বলে যেটা থাকবে। বুটস্ট্র্যাপের টেমপ্লেট ছিল। আচ্ছা, তুমি এইভাবে সিএসএসগুলো জেনারেলি লেখো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, বেসিক্যালি বুটস্ট্র্যাপ টেমপ্লেট ইউজ করছো, ওকে গুড, কিন্তু তার সঙ্গে সঙ্গে টেইলউইন্ড সিএসএসটাও শেখার চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা, টেইলউইন্ড সিএসএসটাও কিন্তু খুব দরকার, কারণ এই মুমেন্টে ক্লাসিক থিম যদি ডিজাইন করতে হয়, ক্লাসিক থিমে কিন্তু টেইলউইন্ড সিএসএসও খুব বেটার পারফর্ম করে। সিএসএস, আচ্ছা, ওটা কি কোনো মানে ওয়েবসাইটের থেকে করা যাবে নাকি, কোনো ওয়েবসাইট ওটা? টেইলউইন্ড সিএসএস, হ্যাঁ, টেইলউইন্ড সিএসএস হচ্ছে বুটস্ট্র্যাপের মতনই, বাট এটা একটু অ্যাডভান্স লেভেলের সিএসএস, মানে যেখানে বেসিক্যালি কী হচ্ছে, তুমি ক্লাস লেখো না, এই এই যে এখানে প্রত্যেকটা ডিজাইনিংয়ের জন্য প্রত্যেকটা পেজের মধ্যে এই যে ক্লাসগুলো যে লেখা আছে, এই রকম ধরনের কাস্টম ক্লাস তুমি, মানে এগুলোকে বলা হয় ইউটিলিটি ক্লাস, ঠিক আছে। এইগুলোকে বলে ইউটিলিটি ক্লাস। তো এই যে ইউটিলিটি ক্লাসগুলো, এইগুলো কী হচ্ছে, এখানে যেমন তুমি কিনা অ্যানিমেটেড বলে একটা অপশান লেখা আছে, এবার অবশ্যই এটা তুমি অ্যানিমেটেড ক্লাস ইউজ করেছো, মানে অ্যানিমেটেড সিএসএস ইউজ করেছো, ফেরিন হয়তো ফেরিন সিএসএস কিছু একটা ইউজ করেছিলে হয়তো, আওয়ার প্রোডাক্ট বলে এখানে একটা তুমি কিছু লিখেছো। এবার এই যে এর জন্য যে সিএসএসগুলো লিখেছো, এই সিএসএসগুলো কী হচ্ছে, মেনলি ক্লাস ওয়াইজ তুমি পাবে এই টেইলউইন্ড থেকে, ঠিক আছে, যাতে কী হয় কাজটা অনেকটা কিছু ক্ষেত্রে ইজি হয়, কিছু ক্ষেত্রে কমপ্লিকেটেড হয়। এবার সেটা প্র্যাকটিসের উপর পুরোপুরি ডিপেন্ড করছে, ঠিক আছে। আর মেন বলবো এটাই যে তুমি একটা সাইটকে ফলো করতে পারো, ড্রিবেল বলে একটা সাইট আছে, আচ্ছা, dribble.com বলে একটা সাইট আছে, যেখানে বিভিন্ন রকমের ওয়েবসাইট ডিজাইন পাবে দেখতে, ঠিক আছে। চেষ্টা করবে, দেখো মেন ব্যাপার হচ্ছে কেন তোমাকে আমি এই সমস্তগুলো বলছি, যত বেশি প্র্যাকটিস করবে, দেখো আমি ক্লাস করালে কী হচ্ছে, আমি মেন ফিচার্সগুলো বলবো যে কোথা থেকে কী হয়, কিন্তু ডিজাইন তো অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি আসতে ভালো হবে। তো এইখানে মেনলি কী হচ্ছে, এই যে রয়েছে এইখানে তুমি সাইটের ডিজাইনস পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে তুমি বিভিন্ন রকমের সাইটের তুমি ডিজাইনস পেয়ে যাবে। দেখো সুন্দর ক্লিন ইউআই এর সঙ্গে ডিজাইনস পেয়ে যাচ্ছে। এই রকম ধরনের ডিজাইন যত তুমি মানে টেমপ্লেট হিসাবে তৈরি করতে পারবে, এবং সেই টেমপ্লেটটাকে যত বেশি তুমি মাইগ্রেট করবে তোমার ডিজাইনিংয়ে, তত কী হবে, তোমার কিন্তু স্কিলটাকে ভালোভাবে নেবে লোকে। কারণ দেখো তুমি এখানে অ্যাকচুয়ালি তোমার এখন জব রোল যেটা আমি দেখতে পাচ্ছি, তুমি পিএইচপি ডেভেলপার কিন্তু এই মুমেন্টে
অ্যাপ্লাই করতে পারবে না, না পারবো না। ঠিক আছে? পিএইচপি ডেভেলপার হিসেবে অ্যাপ্লাই করতে পারবে না। ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে গেলেও তোমার মেনলি তোমার স্কিল হচ্ছে ইউআই। এবার সেক্ষেত্রে তোমার ইউআইটাকেই তোমাকে স্ট্রেংথেন করতে হবে। এবং এই ধরনের ডিজাইন কি বানিয়েছো কখন আগে? মানে এই যেটা আমাকে দেখাচ্ছেন স্যাম্পল, ওই রকম টাইপের বলছেন তো? হুম হুম। না, যে এইরকম একদম পুরোপুরি সবটা এখনো বানাইনি, এরকম বানাইনি। কিন্তু এরকম টাইপের ডিজাইন বানানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে? ঠিক কারণ আছে। কারণ বেসিক্যালি কী হচ্ছে, যত কিনা তুমি এই ধরনের ডিজাইন বানাবে তত কী হবে, তোমার অ্যাকচুয়ালি অ্যাপ্রুভাল রেটিংটা বেড়ে যাবে। মানে তোমার কাজে তোমাকে বেশি বেশি মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, দেখো ডিজাইন হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যত ভালো ভালো ডিজাইন তুমি দেখাতে পারবে না, আই তত ক্যাচিং ডিজাইন যত পাওয়া যাবে, তত কী হবে, লোকে তোমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করবে। আর এইখানে মেনলি ব্যাপারটা হচ্ছে কি, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা তুমি কিন্তু চাইলে তুমি কিন্তু একদম এরকমও করতে পারো। হঠাৎ করেই আমার এই ড্রিবেলের কথাটা মনে পড়লো। ড্রিবেলের কথা আমি অ্যাকচুয়ালি আগে মনে ছিল না, হঠাৎ করেই মনে পড়লো। কারণ বেসিক্যালি এই ড্রিবেল থেকে অ্যাকচুয়ালি কী হয়, ডিজাইন প্র্যাকটিস করা যায়। কারণ এখানে ভালো ভালো সমস্ত ডিজাইনার্সরা রয়েছে যারা ডিজাইন দেয়। আর এই ড্রিবেলটা হচ্ছে থিম বা ডিজাইনিংয়ের ইন্সপিরেশন পাওয়া যায় প্রচুর। যদিও এখানে এরা আমি ডিজাইন ওই থিম ফরেস্ট থেকে অনেক সময় ডিজাইন নিয়ে নামিয়ে ওখান থেকে কোডিং গুলো, মানে ওই রকম টাইপের একটা দেখে দেখে ওয়েবসাইট বানাতাম। এই ড্রিবিল নামটা প্রথম শুনতাম, আমি থিম ফরেস্টে কাজ করেছি। মানে থিম ফরেস্টের থিম থেকে তুমি কাজ করেছো, কিন্তু থিম ফরেস্টের থেকে কত উজ্জ্বল আর কত ব্রাইট দেখো ছবিগুলো এখানে প্রত্যেকটা। হ্যাঁ 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 হ্যাঁ। তো বেসিক্যালি এইখানে মেনলি এখানে যে সমস্ত ডিজাইনসগুলো থাকে এগুলো হচ্ছে সব হচ্ছে প্রফেশনাল লেভেলের ডিজাইন। আর আচ্ছা এর যে ডিজাইন, এই ডিজাইনকে মানে যদি করতে পারো, মানে এখানে অ্যাকচুয়ালি কী হয়, আমরা যখন কিনা ডেমো করি তখন এই ধরনের ডিজাইনগুলোকে আমরা খুব মানে যদি কাস্টমারকে দেখিয়ে দেওয়া যায় একবার, বাস হ্যাঁ মাথা ঘুরে যাবে, আর কোনো কথা বলবে না, এইটাই চাই। হ্যাঁ, ঠিক আছে? ফার্স্ট কিন্তু লুকেই আর কি ওকে হয়ে যাবে। ফার্স্ট লুকেই ওকে হয়ে যাবে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে কি, এইগুলো যদি তুমি বানাতে পারো, এই ধরনের ডিজাইন যদি তুমি বানাতে পারো, অবশ্যই খুব খাটনি লাগবে, মানে টাইম লাগবে, এগুলো রাতারাতি হবে ঠিক না, আছে। এগুলো টাইম লাগবে। কিন্তু এই ডিজাইনগুলো যদি বানাতে পারো পিক্সেল পারফেক্ট, মানে এগুলোকে বলা হয় পিক্সেল পারফেক্ট ওয়াইজ, তুমি যদি এগুলোকে টোটালি প্রত্যেকটা ধরে ধরে যদি প্রত্যেকটা পিক্সেল পারফেক্ট বানাতে পারো, হ্যাঁ যেমন আছে সেম দেখে দেখে বানাবো একটা। যদি সেম বানাতে পারো পিক্সেল পারফেক্ট হিসাবে, তাহলে কিন্তু কি হবে, এই ডিজাইনগুলোর ওপর বেস করে কিন্তু তুমি কাজ পাবে খুব সহজে। কারণ মেন ব্যাপারটা হচ্ছে কি, ডিজাইনারের জব সারা জীবন থাকবে। এই ধরনের ডিজাইন যারা ডিজাইনিংয়ের কাজকর্ম করবে না, তাদের জব চিরকাল থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে কি, এই ডিজাইন বানানোর স্কিলস কিন্তু খুব ইউনিক, খুব মেহনত ওপর বেস করে হবে। দাঁড়াও, আমার একটা কল আসছে, আমি রিসিভ করি। হ্যালো, হ্যাঁ গলির ভেতর দিয়ে আপনি সিল কলোনির মোড় দিয়ে বলবেন মাসির বাড়ি যাবো, মানে হিজড়া মাসির বাড়ি, ওখানে কাউকে জিজ্ঞাসা করবেন। মানে হিজড়া বাড়ি একটা আছে, ঠিক আছে? ওদেরকে মাসি বলে, হিজড়া মাসি। আমার বাড়ি থেকে আমার নাম বললে খুব একটা চিনতে পারবে না, কারণ আমি খুব একটা ফেমাস নই। হুম। হ্যালো। হ্যাঁ স্যার। হুম। ওকে। লোকটা ভুলভাল ঢুকেছে। স্যার
একটা জিনিস, আমি না এই ড্রিভে বলে যে সাইডটা বললেন, এই সাইড থেকে আমি নয় দেখে দেখে ওই রকম একটা সাইড বানালাম। আমি না এইরকম সাইড দাঁড়াও দাঁড়াও, কলটা রিসিভ কর। হ্যালো, আচ্ছা, ওর থেকে সামান্য একটু এগিয়ে আসলে পরে আপনি একটা রাস্তা বাঁ দিকে ঢুকে যাচ্ছে, একটা বড় গেট দেখতে পাবেন বাঁ দিকে, একটা ফাঁকা জায়গার পরে। মানে আপনি যদি লাইভ লোকেশনটা শেয়ার করে দিতে পারেন তো ভালো হতো। হুম, আপনি লোকেশনটা শেয়ার করুন, আমি ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার। আমি একটা কাজ করছি। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যালো, আমাকে বলছেন স্যার? হ্যালো। না না, একটু ওয়েট করো, অ্যাকচুয়ালি একজন আচ্ছা আসছে, ভদ্রলোক। আচ্ছা। হ্যালো, আপনি মনে হয় আমার বাড়ির কাছাকাছি আছেন, বাড়ির সামনেই আছেন হাতে। মানে আপনি ওই আপনি সোজা গিয়ে বাঁ দিকে আপনার রাস্তা নিশ্চয়ই আছে না? দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি। সোহিনী, হ্যাঁ স্যার। আমি কলটা একটু কাটছি, বুঝলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।